প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মাহবুব রিমন। কিছুক্ষণ বাদেই বিসিবি পরিচালনা পর্ষদের মহা গুরুত্বপূর্ণ সভা। মূল এজেন্ডা ওয়ানডে অধিনায়কত্ব। আলোচনা হবে বিপিএল আর বাংলাদেশ ভারত সিরিজ নিয়েও। অজি সিরিজকে সামনে রেখে চতুর্থ দিনের মতো ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা যোগ দিয়েছেন মুশফিক। চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন তাসকিন, নাহিদ রানা। সাফের আগেই প্রস্তুত জাতীয় স্টেডিয়াম, আগামী সপ্তাহে বাফুফেতে হস্তান্তর। ড্রেনেজ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি। শুরুতে ক্রিকেট। টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকছেন তো মেহেদী হাসান মিরাজ, নাকি দায়িত্ব বর্তাবে লিটন কুমার দাসের ওপর? আলোচনায় আছেন নাজমুল হোসেন শান্ত। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় সভা বিকেল 3টায়। আলোচনা হবে বিপিএল নিয়েও। এজেন্ডায় না থাকলেও আলোচনায় থাকবে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়েও। জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগ, মেডিকেল বিভাগ, ঘরোয়া লিগের নতুন ক্যালেন্ডার কিংবা গ্রাউন্ডস নিয়েও আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হঠাৎ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নয়, যেন বদলে গেছে পুরো আবহাওয়া। আলোচনায় ওয়ানডে অধিনায়কত্ব। 2027 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজের দায়িত্ব বোধ হয় এ যাত্রায় ফসকেই গেল। ফলাফল টাইগারদের ওয়ানডে কাপ্তানি বর্তাচ্ছে কার ওপর, লিটন নাকি শান্ত, সে সিদ্ধান্ত হয়তো জানা যাবে বুধবারই। এদিন যে বসবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সভা। বিসিবির এই মিটিংয়ের এজেন্ডা আছে অনেক, তবে মূল এজেন্ডা ওই অধিনায়কত্ব ইস্যুই। যে দৌড়ে লিটন এগিয়ে থাকলেও শান্ত যে বর্তমান দলের সহ অধিনায়ক, ক্যাপ্টেন্সি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতেও, তাই তো শান্তর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আলোচনা হবে বিপিএল নিয়ে। জুলাই শেষ হয়ে গেলেও এখনও নিশ্চিত নয় আদৌ এবছর বিপিএল হবে কিনা। জুৎসই ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল না করার পক্ষে অধিকাংশ পরিচালক। সেক্ষেত্রে নতুন আঙ্গিকে আগামী বছর হতে পারে এই টুর্নামেন্ট। তবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরই বিপিএল না করতে পারলে সব পক্ষেরই তীর্যক সমালোচনায় বিদ্ধ হতে পারেন তামিম ইকবাল আর তার বোর্ড। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বুধবারের এই সভায়। জাতীয় দলের কোচিং স্টাফের অনেক পদই পড়ে আছে ফাঁকা। ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ কিংবা ফিল্ডিং কোচ চলছে অস্থায়ী কোচদের দিয়েই। তাদের স্থলাভিষিক্ত হবেন কারা, সে ব্যাপারেও প্রাথমিক আলোচনা হতে পারে এদিন। ঘরোয়া লিগের আসন্ন মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত অনুমোদন হতে পারে এদিন। পরিবর্তন হতে পারে এনসিএল টি20 নামও। এর বাইরে এজেন্ডায় না থাকলেও আলোচনা হতে পারে আসন্ন বাংলাদেশ ভারত হোম সিরিজ নিয়েও। অতীত এবং বর্তমান বিসিবির মেডিকেল ইউনিটের নানা ইস্যুর দাম চোকাতে হচ্ছে ক্রিকেটারদের, দাম চোকাতে হচ্ছে টাইগারদের, যার সবশেষ উদাহরণ বোধহয় লিটন কুমার দাসের ইনজুরি। এই ইস্যুতে আলোচনা হতে পারে এদিন বোর্ড মিটিংয়ে। সব মিলিয়ে দেশের ক্রিকেটের আগামীর অনেক গতিপথই হয়তো নির্ধারণ হয়ে যাবে বিসিবির এই সভায়। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চতুর্থ দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা, যেখানে প্রথমবারের মতো যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। এদিন দফায় দফায় বৃষ্টির বাগড়ায় ব্যাঘাত ঘটে অনুশীলনে। সকালে হালকা স্ট্রেচিং শেষে নিজেকে শান দিয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান। বোলিং মেশিনের বিপরীতে দীর্ঘ সময় করেছেন ব্যাটিং। টানা দ্বিতীয় দিনের মতো পেসারদের নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ তালহা জুবাইর। এরপর গোটা দলকে নিয়েই ক্যাচিং প্র্যাকটিস করিয়েছেন আশিকুর রহমান মজুমদার। তবে এদিনও অনুপস্থিত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার অস্ট্রেলিয়া যাবে শান্ত বাহিনী। তবে তার আগে মিরপুরে তারা করবে আরও একটা সেশন অনুশীলন। বিসিবিতে এই মুহূর্তে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এর বাইরেও রয়েছে মহা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। এসব বিষয়ে জানতে হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কে এম সনি। সনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।
সনি, নিশ্চয়ই আসলে বলবেন যে যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ের কি কি আপডেট আছে, শেষ পর্যন্ত অধিনায়কত্ব কি থাকছে নাকি সেটা লিটন কুমার দাসের কাছে যাচ্ছে, কি কি আপডেট আছে? আর কিছুক্ষণ পরেই কিন্তু বিসিবির মিটিং শুরু হবে এবং এই মুহূর্তে যেটি আপডেট সেটি হলো অধিনায়কত্ব নিয়ে একটা পরিবর্তন আসতে পারে, যেখানে সবচেয়ে প্রথমের নাম ওডিআই অধিনায়কত্বে সবচেয়ে প্রথম নাম আসতে পারে লিটন কুমার দাস, কিন্তু আলোচনায় আছেন শান্তও। এছাড়া এই মিটিংয়ে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তার মধ্যে পূর্বাচল স্টেডিয়াম দ্রুত সংস্কার করে ক্রিকেটারদের একটা ভালো পরিবেশ ওখানে গড়ে তোলার একটা সম্ভাবনা আছে, সেই বিষয় নিয়েও আলোচনা হবে। ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে কিন্তু আজকের মিটিংয়ে কথা হওয়ার কথা। এছাড়া বিপিএল, এখন পর্যন্ত বিপিএল নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, এইটা নিয়েও কথা হবে এবং দ্রুত সময়ের মধ্যে বিপিএল কিভাবে মাঠে গড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হতে পারে এই মিটিংয়ে। এছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়েও আজকের মিটিংয়ে আলোচনা হওয়ার কথা আছে। এছাড়া যদি আমি বলতে চাই আজকের অনুশীলনের কথা, যেহেতু সামনে আমাদের অস্ট্রেলিয়া সিরিজ, টেস্ট সিরিজ, 2 ম্যাচের সিরিজ, এই সিরিজকে কেন্দ্র করে কিন্তু অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবং আজকের যে অনুশীলন আমি দেখলাম সেটার কথা যদি বলতে চাই, আজকে মুশফিকুর রহিম কিন্তু যোগ দিয়েছেন অনুশীলনে, দীর্ঘক্ষণ তিনি অনুশীলন করেছেন। এই মুহূর্তে যদিও আপনাকে আমি দেখাতে পারছি না অনুশীলন, কারণ কিছুক্ষণ আগেই তারা উঠে গিয়েছেন, যদিও বিকেলে আবারও মাঠে নামতে পারেন। অনুশীলনে কিন্তু আরও ছিলেন পেসাররা এবং সৌম্য সরকার, জাকের আলী অনেক, তারা সবাই কিন্তু অনেকক্ষণ ধরেই অনুশীলন করেছেন এবং নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। এছাড়া যদি বলতে চাই, গতকালকে কিন্তু আমাদের নাহিদ রানা এবং তাসকিন আহমেদ তারা কিন্তু অস্ট্রেলিয়া পৌঁছেছেন এবং যদিও নাহিদ রানা এই সিরিজে নেই, কিন্তু তিনি কিন্তু সেখানে তার চিকিৎসার কাজ এগিয়ে নেবেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া তাসকিন আহমেদ তিনি কিন্তু প্রথম টেস্টে থাকার কথা আমরা এখন পর্যন্ত জানি। আজকে যে আপডেট এই ছিল আমার কাছে সর্বশেষ। রিমন, ধন্যবাদ সনি, আপনি সেখানে থাকুন। আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও আপডেট জানবো। চলে যাচ্ছি পরের খবরে। সুখের সংসারে সর্বনাশা আগুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ইনজুরির লম্বা তালিকা, এর দায় কার? তার উপর যোগ হয়েছে ক্রিকেটারদের ভুল চিকিৎসা। এ বিষয়ে ক্ষেপেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। অবস্থান নিয়েছেন জিরো টলারেন্সে, ঠেলে সাজানোর নির্দেশনা দিয়েছেন মেডিকেল বিভাগকে। আনা হচ্ছে নতুন চিকিৎসক, একই সঙ্গে মেডিকেল স্টাফদের বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। বাকিটা থাকছে সহকর্মী রেদওয়ান শাওনের রিপোর্টে। বিসিবির মেডিকেল বিভাগের ভুল বার্তা, বিপদে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলবেন না লিটন কুমার দাস। এক কাফ মাসেলের ইনজুরিতেই ৮ সপ্তাহ মাঠের বাইরে টাইগার কাপ্তান, আর এতে বিসিবির খরচ ২৫ লাখ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন লিটন। ম্যাচ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এমআরআই স্ক্যান করিয়ে ধরা পড়েনি কোনো সমস্যা। সে হিসেবেই লিটনের রিহ্যাবের পরিকল্পনা সাজায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে রিহ্যাবে বরাবরই ব্যথা নিয়ে অভিযোগ করে এসেছেন লিটন কুমার দাস। দেশে বারবার স্ক্যান করিয়েও যখন সমস্যার খোঁজ মিলছে না, তখন প্রতিটি সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছে লিটনের নামটা। চট্টগ্রাম থেকে জিম্বাবুয়ে, আবার সেখান থেকে দেশে ফেরত। পায়ের ব্যথায় শেষ পর্যন্ত কোথাও খেলা হয়নি লিটনের। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরে পাঠানোর। শেষ পর্যন্ত সেখানে স্ক্যান করিয়ে পায়ে ফোলা ধরা পড়ে তার। আর ভবঘুরে এই রোলার কোস্টার রাইডে ততদিনে বিসিবির খরচ প্রায় ২৫ লাখ টাকা। দেশের চিকিৎসার মান নিয়ে প্রশ্নটা নতুন না। বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকবার। তবে এ দফায় কঠোর অবস্থানে তামিম ইকবাল। ক্রিকেটারদের চিকিৎসা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে না নেয়ার বার্তা দিয়েছেন মেডিকেল বিভাগকে। আর তাতেই নতুন পরিকল্পনা শুরু করেছে বিসিবির মেডিকেল কমিটি। ক্রিকেটারদের জন্য বাড়ানো হচ্ছে চিকিৎসকদের সংখ্যা, করা হবে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা। স্টার প্লেকে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ডাক্তার মাহবুব আহমেদ শামীম। আমাদের এখানে লোক বলার সংকট আছে, ফ্যাসিলিটিজের সংকট আছে। আমরা ইনশাআল্লাহ
প্ল্যান করতেছি যাতে আমাদের এখানে স্পোর্টসম্যান হিসেবে প্রপারলি গড়ে উঠে যাতে কিছু যেটা না হয় আর কি। হ্যাঁ, আরো একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা এবং ডক্টরদেরকে আরো ট্রেন করা, নতুন নতুন ডাক্তারদেরকে নিয়ে আসা, প্যানেল বড় করা, এগুলা নিয়ে কাজ করবো আমরা। আমাদের নিজস্ব সচেতনতাকে বড় করব যাতে এই ধরনের ছোটখাটো বিষয়গুলো যাতে ভালোভাবে আমরা দেশেই সমাধান করতে পারি। বিসিবির মেডিকেল বিভাগের ভুল চিকিৎসায় এর আগে আঙ্গুল হারাতে বসেছিলেন সাকিব আল হাসান। নিজের পিঠের ইনজুরি নিয়ে বিসিবির তৎকালীন মেডিকেল টিমের কড়া সমালোচনা করেছিলেন তামিম ইকবালও। তাই তিক্ত সেই অভিজ্ঞতায় কাজে লাগাতে চান বিসিবির নয়া বস। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। জানাবো দেশের ফুটবলের খবর। প্রস্তুত জাতীয় স্টেডিয়ামের মাঠ। নতুন ঘাস লাগানোর এই মাঠে জমে থাকবে না পানি, তাই তো কাদা মাঠে আর কষ্ট করেই খেলতে হবে না ফুটবলারদের। আগামী মাসের শুরুতেই মাঠ বুঝে নিতে পারে বাফুফে। সাফের আগে সেপ্টেম্বর উইন্ডোতে এই মাঠে ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন। স্টেডিয়ামে স্টার প্লে টিম কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় 30 মিনিট ঝুম বৃষ্টি থাকার পর আমরা পরখ করতে দেখতে আসি মাঠের ড্রেনেজ ব্যবস্থা। আর পরখ করতে দেখতে এসে কিছুটা অবাকই হতে হয়, কারণ এতক্ষণ পর্যন্ত ঝুম বৃষ্টি থাকার পরেও মাঠে জমে নেই একটুও পানি। বাংলাদেশের ফুটবলে যে দৃষ্টিকটু দৃশ্যটা দেখা যায়, মাঠে পানি জমে থাকে কিংবা ফুটবলারদেরকে খেলতে হয় কাদা মাটির মধ্যে, জাতীয় স্টেডিয়ামে সেই দৃশ্য আর দেখা যাবে না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বালু মাটির ওপর ঘাস লাগানো হয়েছে, যার বিশেষ ব্যবস্থায় বৃষ্টি হলেই পানি জমে না। 2021 থেকে 2025 সালের জুন পর্যন্ত 158 কোটি 44 লাখ টাকা খরচ করে সংস্কার করা হয় জাতীয় স্টেডিয়াম। সেই কাজের অংশ হিসেবে লাগানো হয় নতুন ঘাস। তবে একই প্রজাতির ঘাস না লাগিয়ে প্রায় 7 প্রজাতির ঘাস লাগানো হয়, যা খেলার অনুপযোগী করে তোলে মাঠ। তাই মাত্র 10 মাস আর 8 ম্যাচ পরেই আগের সব ঘাস তুলে নতুন করে লাগানো হয়েছে। বাংলাদেশের মাটিতে জাতীয় স্টেডিয়ামের এই মাঠেই অভিষেক হয়েছিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর। তবে লেস্টার সিটি তারকাকে যে ঘাসগুলো বরণ করেছিল সেই ঘাসগুলো এখন আর নেই। পুরাতন ঘাসগুলো তুলে লাগানো হয়েছে বারমুডা প্রজাতির নতুন ঘাস। আর এই নতুন ঘাসগুলো এখন অপেক্ষা করছে ফারহান আলী ওয়াহিদের জন্য, যাকে ভাবা হচ্ছে হামজা চৌধুরীর থেকেও সবচেয়ে বড় তারকা বাংলাদেশের ইতিহাসে। ফারহানের অভিষেকটা হয়তো হবে এই সেপ্টেম্বরের উইন্ডোতেই। তবে সেপ্টেম্বরে যদি না হয় তাহলে নভেম্বরেই হবে সাফ। সেই সাফেই দেখা যাবে বাংলাদেশের মাটিতে ফুলহ্যাম তারকাকে। ঘাস লাগানোর কাজ 98% শেষ। ঠিকাদার প্রতিষ্ঠানকে 20 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তার আগেই প্রস্তুত হয়েছে মাঠ। মেবি 2-3% ঘাস কিছু কিছু জায়গায় 2-3% জায়গায় একটু কম আছে বা এখনো ফুলফিল হয় নাই। বাট আগামীতে যারা টপ ড্রেসিং করবো আমরা, টপ ড্রেসিং মানে এটার উপর আবার বালু ফেলবো। আমরা বালু ফেলে এটাকে আবার লেভেলিং করবো। লেভেলিং করাতে নিচের থেকে যে রুটিনটা হবে ওখান থেকে দেখবেন আবার ঘাস রোপণ হবে। এটা হলে আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো। সবশেষ 2003 সালে এই মাঠেই বাংলাদেশ জিতেছিল তাদের প্রথম এবং একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর কেটে গেছে 23 বছর। তবে বাংলাদেশ আর পড়তে পারেনি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। লাল সবুজের দেশটির ফুটবলের চিত্র এখন ভিন্ন। হামজা চৌধুরী, সমিত সোমের আগমনের সাথে বাংলাদেশের ফুটবলে এখন যুক্ত হচ্ছে জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদের মতো বড় বড় তারকারা। তাই ফুটবল ফ্যানরা আশা করছে বাংলাদেশ এবার উদ্ধার করবে সাফে তাদের হারিয়ে ফেলা সেই গৌরব। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছেন একের পর এক প্রবাসী ফুটবলাররা। হামজা সমিতদের পর এবার আলোচনায় ফারহান আলী ওয়াহিদ। ফুলহ্যাম সিনিয়র দলের হয়ে দানা দ্বিতীয় প্রাক মৌসুম ম্যাচে মাঠে নেমে গোলের একেবারে খুব কাছাকাছি চলে গিয়েছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার। যদিও শেষ পর্যন্ত পাওয়া হয়নি তার গোল, তবুও তার পারফরমেন্সে মুগ্ধ কোচিং স্টাফ এবং গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশের সমর্থকরা। বাকিটা জানাচ্ছেন সহকর্মী তানজিম ঐশী। গোল হতে হতেও হলো না। আল আহলির গোলরক্ষক আর একটু দেরি করলেই হয়তো ফুলহ্যাম সিনিয়র দলের হয়ে নিজের প্রথম গোলটা পেয়ে যেতেন ফারহান আলী ওয়াহিদ। পর্তুগালে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে আল আহলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ফুলহ্যাম।
ম্যাচের ৬৯তম মিনিটে ডান প্রান্তের উইঙ্গার হিসেবে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। ৫টা পাসের মধ্যে ৪টাই সফল করেন, দলের জন্য আদায় করেন একটা থ্রো ইন। আর এরপরে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। ব্রাজিলিয়ান উইঙ্গার কেভিন সান্তোসের শট প্রথমে ঠেকিয়ে দেন আল আহলির গোলরক্ষক। ফিরতি বলের সুযোগ পান ফারহান। কোনো সময় নষ্ট না করে জোরালো শট নিলেও বাধা হয়ে দাঁড়ান সেই গোলরক্ষক। আর কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই হয়তো ফুলহ্যাম সিনিয়র দলের হয়ে নিজের প্রথম গোলটা পেয়ে যেতেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে আল আহলির বিপক্ষে এটা ছিল ফারহানের টানা দ্বিতীয় প্রাক মৌসুম ম্যাচ। এর আগে নরউইচ সিটির বিপক্ষেও সিনিয়র দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। 2 ম্যাচেই সুযোগ দেয় স্পষ্ট, নতুন মৌসুমে তরুণ এই উইঙ্গারকে কাছ থেকে পর্যবেক্ষণ করছেন কোচ আলভারো আলবেলোয়া। ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে ফুলহ্যামের মূল দলে অভিষেকের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। ফারহানের এই ম্যাচ দেখতে পর্তুগালের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি। গ্যালারি থেকে বাংলাদেশের পতাকা উড়িয়ে তরুণ এই ফুটবলারকে উৎসাহ দেন তারা। ম্যাচ শেষে ফারহান তাদের সঙ্গে ছবিও তোলেন। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে এই প্রতিশ্রুতিশীল উইঙ্গারকে। তানজিম ঐশী, স্টার প্লে। সাফে আবারও কি ফিরবে সল্টলেকের উন্মাদনা? এবার ভারতকে হারিয়ে কি উদযাপনে মাততে পারবে বাংলাদেশ? তবে সাফে ভারতের পূর্ণ শক্তির দল আশা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে বাংলাদেশকে সমীহ করছে ভারত, দাবি দেশটির গণমাধ্যমের। সেই সল্ট লেকের কথা নিশ্চয়ই মনে আছে। প্রায় ৭০,০০০ দর্শককে সেদিন চুপ করিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটাতে জামাল, তারিক কাজী ছাড়া ছিলেন না আর কোনো অরিজিন ফুটবলার। এবার তো হামজা, সমিত সোম, ফাহামিদুল, সাথে যোগ হচ্ছে ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম সহ আরও এক ঝাঁক অরিজিন ফুটবলার। এবার তাহলে ভারতের কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। চারিদিকে প্রশ্ন উঠেছে, ভারত কি বাংলাদেশকে ভয় পাচ্ছে? এমন প্রশ্নের পেছনে অন্তত 2টি কারণ আছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে সাফে শক্তিশালী দল পাঠাবে না ভারত। এর পেছনে কারণ নভেম্বর উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অফিসিয়ালি ভারতের ফুটবল ফেডারেশন কিংবা কোনো ফুটবলার বাংলাদেশের শক্তিশালী দল নিয়ে না আসার ব্যাপারে কোনো মন্তব্য করেনি এখনো পর্যন্ত। কিন্তু ভারতীয় মিডিয়াতে নানা সূত্রে বলা হচ্ছে ভারত দল বাংলাদেশকে এখন অনেকটাই সমীহের চোখে দেখছে অথবা ভয় পাচ্ছে। ক্রিকেট কিংবা ফুটবল, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই হাই ভোল্টেজ উত্তেজনা। বাংলাদেশের মাঠে সাফ শক্তিশালী দল আর দর্শকদের কান ফাটানো চিৎকার। চিন্তার কারণ ভারতের, কারণ বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচকে প্রেস্টিজিয়াস হিসেবেই দেখে থাকে প্রতিবেশী দেশটি। সেখানে হার মানেই সমালোচনার শুলে চড়ানো হবে ভারতের ফুটবলারদের। যে প্রশ্নটা সবচেয়ে বেশি হচ্ছে, ভারত বাংলাদেশে পূর্ণশক্তির দল নিয়ে আসবে কিনা, সেটির প্রাথমিক 2টি আভাস পাওয়া যাচ্ছে। প্রথমত, সাফ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। সেই লড়াইয়ে কোনোভাবেই দুর্বল দল পাঠাতে চায় না ভারত। সেই সাথে বাংলাদেশের বিপক্ষের ম্যাচকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে তারা। তাই সাফে পূর্ণশক্তির দল পাঠানোর সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, ফিফা উইন্ডোতে দলগুলোর সামনে সুযোগ থাকে র্যাঙ্কিংয়ে উন্নতির। তরুণ ফুটবলারদের পরখ করে নেওয়ার সুযোগ, সেটিও হাতছাড়া করতে চায় না তারা। দলকে 2 ভাগে ভাগ করে 2 দিকেই ব্যালেন্সড টিম পাঠানোর চিন্তা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে সাফকেই বেশি গুরুত্ব দিতে চায় ভারত। তার অন্যতম কারণ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আর বাংলাদেশকে হারানোর স্বাদ তারা কোনোভাবেই নষ্ট করতে চায় না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সেখানে ভারতীয় সমর্থকরা এখন থেকেই সাফকে হালকা করার চেষ্টা করছে। বলা হচ্ছে এই টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় সারির দল পাঠালেই হবে। বিপরীতে বাংলাদেশের সমর্থকরা বলছে এখন থেকেই অজুহাত তৈরিতে ব্যস্ত ভারত। শক্তিশালী দল পাঠালেও হারবে, তাই আগে থেকেই দুর্বল দল পাঠিয়ে
অজুহাত তৈরি করছে ভারতীয় সমর্থকরা। বাংলাদেশের দর্শকদের এমন মন্তব্যের পিছনের কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ফুটবলের শক্তিমত্তা, অনেক বেশি অরিজিন ফুটবলার আসা। সাফের সময় যত ঘনিয়ে আসবে ততই পরিষ্কার হতে শুরু করবে বাংলাদেশে হতে যাওয়া সাফে ভারত কেমন দল পাঠাচ্ছে। তবে এর আগেই সমর্থকদের কথার লড়াই শুরু হয়ে গেছে। মামুনুর রশিদ, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।